ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা ক্লাস 12-এর ছায়া প্রকাশনের বইয়ের তড়িৎক্ষেত্র চ্যাপ্টারের এমসিকিউগুলো সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে যে কিউ পরিমাণ দুটি সম আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি আধান স্মল কিউ রাখা হলো, তাহলে সমস্যাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান হয়। তো তার মানে আমাদের এখানে দুটো ক্যাপিটাল কিউ আধান, এদেরকে এরা সমাধানে আইতো, এদেরকে ধরলাম না আমরা আর দূরত্বে রাখছি এবং এদের মধ্যবিন্দু অর্থাৎ প্রত্যেকটা আধান থেকে আমাদের r/2 দূরত্বে আরেকটা স্মল কিউ আধান রাখা হলো। তাহলে বলছে যে এই দুটো ক্যাপিটাল কিউ এবং একটা স্মল কিউ আধান মিলে যে সংস্থাটা বা সিস্টেমটা তৈরি করবে সেটা সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান কত হয়, মানে কিউ এর মানটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এই সিস্টেমটা যেহেতু সাম্যাবস্থায় আছে, তার মানে কি হবে, আমাদের এই যে তিনটে আধান আছে, তিনটে আধানের মধ্যে যে কোনো আধানের উপর ক্রিয়াশীল মোট বল আমাদের শূন্য হবে। তো আমরা এই বাঁদিকে যে আধানটা আছে কিউ, এর উপরে যে বলটা কাজ করছে সেই বলটা আমরা বের করব। এর উপরে কার কার জন্য বল কাজ করবে? এই কিউ আধানের জন্য এবং এই কিউ আধানের জন্য। তো এই বল দুটোর মান অবশ্যই সমান এবং বিপরীতমুখী হবে আমাদের। তাহলে আমরা বল এই আধানের জন্য যে বলটা, স্মল কিউ আধানের জন্য যে বলটা কাজ করছে সেটা কি লিখতে পারি? কে ইন্টু কিউ কিউ বাই আর স্কোয়ার, সরি r/2 স্কোয়ার, কারণ এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা আমাদের r/2, তাহলে r/2 তার হোল স্কোয়ার হলো এইটা। এবং এই কিউ আধানের জন্য এর উপরে যে বলটা কাজ করবে সেটা কত হবে? কে ইন্টু কিউ বাই এদের মধ্যবর্তী দূরত্ব r, তাহলে r স্কোয়ার হয়ে গেল। তো এখানে কেটা কি মনে রাখবে? কে হলো আমাদের 1/4πε0। তো আমরা টোটাল অঙ্ক করার সময় এই চ্যাপ্টারের 1/4πε0 জায়গায় কে বসাবো। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কে কেটে গেল, একটা কিউ কেটে গেল, আর তাহলে পড়ে থাকছে এখানে r²/4 হচ্ছে নিচের, তাহলে আমাদের 4টা উপরে চলে গেল, ইকুয়াল টু এইটা হলো, তাহলে r² কেটে গেল। তাহলে আমাদের বের করতে হবে কিউ এর মান, কিউ ইকুয়াল টু আমাদের ক্যাপিটাল কিউ/4 হচ্ছে। এখন এর এই যে কিউ এর যে আধানের প্রকৃতি সেটা আমাদের বের করতে হবে। তো আমাদের বলা আছে যে এই ক্যাপিটাল কিউ দুটো আমাদের সম আধানে আইত, তাহলে এই ক্যাপিটাল কিউ এর জন্য এর উপরে যে বলটা কাজ করবে সেটা আমাদের বিকর্ষণ বল হবে, যেহেতু সম আধান সেই কারণে বলটা আমাদের এই দিকে কাজ করবে। এবং এই স্মল কিউ এর জন্য এর উপরে যে বলটা কাজ করবে সেটা আকর্ষণধর্মী হতে হবে, অর্থাৎ ও এই দিকে কাজ করবে। তার মানে আমরা এখানে বলতে পারি এরা যেহেতু সম আধানে আইত, তার মানে এ মানে এই কিউ এবং এই স্মল কিউ আমাদের বিপরীত আধানে আইতে হবে, অর্থাৎ এখানে এই যে কিউ এর যে প্রকৃতি হবে কিউ আধানের সেটা আমাদের নেগেটিভ হবে। তো তাহলে এর মানটা হয়ে যাবে মাইনাস, মান না, এর এই আধানটা হয়ে যাবে -q/4, তার মানে অপশন বিটা আমাদের অ্যান্সার হবে। এরপর নেক্সট কোশ্চেনটা বলছে যে দুটি আয়িত কণার মধ্যে ডি দূরত্ব থাকলে এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষী বল 9 নিউটন হয়। যদি এদের দূরত্ব বেড়ে 3d হয়ে যায় তখন তাদের মধ্যে বিকর্ষী বল কত হবে? তো আমরা জানি যে দুটো আয়িত কণা, একটা q1 আছে আর একটা q2 আছে। এবার এদের মধ্যবর্তী দূরত্ব বলেছে d, তাহলে এদের মধ্যে যে বলটা কাজ করবে সেটা হলো F ইকুয়াল টু কে ইন্টু q1 q2 বাই r²। তো আরটা এখানে d, তাহলে d² হবে এটা। এখন আমাদের এইটা বলা আছে কত? 9 নিউটন, তো এটা 9 নিউটন বসিয়ে দিলাম। এইবার আমরা কি করব? আমাদের বলেছে এদের মধ্যবর্তী দূরত্ব যদি 3d হয়ে যায় তাহলে কি হবে? তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব যখন আমাদের d থেকে 3d হয়ে যাচ্ছে তখন বলটা যদি আমাদের f' কাজ করে তাহলে সেটা কত, তার রাশিমালা কেমন হবে? এরকম হবে q1 q2 বাই 3d তার হোল স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়ায় কে ইন্টু q1 q2 বাই 9d²। এখন এই আমাদের কে ইন্টু q1 q2 বাই d², এটা ইকুয়াল টু আমরা 9 নিউটন দেখেছি আগে, তাহলে এখানে 9 বসিয়ে দিলাম, 9/9, মানে এটা আমাদের চলে আসছে f' ইকুয়াল টু 1 নিউটন। তাহলে আমাদের অ্যান্সারটা হবে অপশন এ। তো এই কোশ্চেনটাকে আমরা শর্টকাটে সলভ করতে পারি এইভাবে, যে আমাদের যেহেতু এফ প্রপোর্শনাল টু কি হয় 1/r², তড়িৎ বল 1/r² সমানুপাতিক হয়, তাহলে আমরা f' মানে পরে যে বলটা কাজ করছে সেইটা বাই এফ, এখন যে বলটা কাজ করছে এইটা ইকুয়াল টু কি লিখতে পারি? এদের মধ্যবর্তী দূরত্ব এখন যেটা হয়েছে
মানে পরে যেটা হবে সেইটার স্কোয়ার বাই এখন যেটা আছে তার স্কোয়ার। তো উপরেরটা আমাদের ডি আর নিচেরটা হলো 3d, তার মানে 3d হোল স্কোয়ার হয়ে গেল আর ডি স্কোয়ার হয়ে গেল। তো এখানে ডি স্কোয়ার কেটে গেলে 1/9 হলো। এবার আমরা এখানে মান বসিয়ে দেবো, মান বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এফ ড্যাশ ইকুয়াল টু তাহলে কত আসছে, f/9, মানে আমাদের 9/9 হলো, কাটলে হলো 1 নিউটন। এরপর নেক্সট কোশ্চেনটা আমাদের বলছে যে যদি Q1 প্লাস Q2 ইকুয়াল টু কিউ হয়, তবে Q1/Q এই অনুপাতের মান কত হবে যাতে একটি নির্দিষ্ট দূরত্বে Q1 ও Q2 এর মধ্যে ক্রিয়ারত বলের মান সর্বোচ্চ হয়। তো এটা আমরা ফার্স্টে একটু ডিটেলসে সলভ করব, তারপরে দেখব শর্টকাটে আমরা কিভাবে করব। তো এখানে আমাদের দুটো আধান আছে, একটা Q1 আর একটা Q2। এদের মধ্যবর্তী দূরত্ব আমরা কিছু একটা ধরে নিলাম আর। এখন এদের আমাদের বলা আছে যে এদের মধ্যে যে এই দুটো আধানের মধ্যে সম্পর্ক সেটা হলো Q1 প্লাস Q2 ইকুয়াল টু কিউ। তাহলে আমরা এই Q2টাকে Q-Q1 এটা ধরে নিলাম, কারণ তাহলে আমাদের দুটোর আধানের যোগফল কিউ হয়ে যাচ্ছে। এখন এদের মধ্যে যে বলটা কাজ করছে এফ, সেটা ইকুয়াল টু কত হবে, আমাদের কে ইন্টু Q1/Q2/r²। তো Q2 এর মান তো আমরা Q-Q1 দেখেছি, বাই r² হলো। এখন আমরা কি করব, এইটাকে Q1, এখানে Q1টা আমাদের ভেরিয়েবল, তো Q1 এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করব, কারণ সর্বোচ্চ বলের মান সর্বোচ্চ হওয়ার জন্য আমাদের এই Q1/Q এর অনুপাতটা বের করতে বলেছে, সেই কারণে। তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই কে ইন্টু Q1/r², এটা আসলো। তো এবার আমরা ডেরিভেটিভ করবো, কে r² ধ্রুবক বাইরে চলে আসলো, তো বাইরে চলে আসলে dQ1 ইন্টু Q1 এই দুটো গুণ করলে Q1 ইন্টু কিউ আসছে, আর তারপরে এইটার সাথে Q1 এর সাথে Q1 গুণ করলে Q1² আসলো। এখন আমরা ডেরিভেটিভ করলে কি আসছে দেখা যাক, r² হলো, এখানে কিউটা আমাদের ধ্রুবক, তাহলে Q1কে ডেরিভেটিভ করলে আমাদের আসবে কিউ মাইনাস এইটাকে ডেরিভেটিভ করে 2Q1 আসবে। এখন আমাদের যেহেতু সর্বোচ্চ যে বলের মানটা বের করতে বলেছে, সেই কারণে এই ডেরিভেটিভটা আমাদের 0 হয়ে যাবে। তো এটা 0 হয়ে গেলে আমরা কি লিখতে পারি, এই যে টোটাল টার্মটা k/r² ইন্টু কিউ মাইনাস 2Q1 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, k/r², এটা ডান দিকে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে আমাদের এইটা ইকুয়াল টু 0 হচ্ছে, এইটা ইকুয়াল টু 0 মানে 2Q1 ইকুয়াল টু কিউ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ফাইনালি Q1 ইকুয়াল টু Q/2। তো এই রিলেশনে যদি হয় তাহলে আমাদের কি হবে, এখানে এফ এর মানটা, মানে আমাদের এফটা কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হবে, মানে সর্বোচ্চ হবে। তো আমাদের জানতে চেয়েছিল কোশ্চেনে যে এই Q1 আর কিউ এর অনুপাত কত হবে। তো আমাদের সর্বোচ্চ মানের জন্য আমরা এই সম্পর্কটা পেয়েছি। এইবার এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এই Q1/Q ইকুয়াল টু হাফ, তার মানে এটা করলে আসে 0.5। তো এটাই আমাদের অ্যান্সার হবে, এটার অনুপাত হবে 0.5, তার মানে আমাদের অপশান ডিটা অ্যান্সার হবে। তো এখানে শর্টকাট হিসেবে আমরা এটা মনে রাখবো যে আমাদের দুটো আধান, তাদের সমষ্টি যদি বলা থাকে, ধরলাম ক্যাপিটাল কিউ, এটা বলা আছে। এখন আমাদের জানতে চাইবে যে এই Q1 আর Q2 এর মধ্যে যে বলটা কাজ করবে সেটা ম্যাক্সিমাম হবে এই কিউ আধানটাকে এই Q1 Q2 এর মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট করলে, মানে কিভাবে বন্টন করলে। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা সবসময় হয় এই টোটাল আধান যেটা বলা আছে এর অর্ধেক। তো এইটা যখন আমরা দিয়ে দেবো তখন কি হবে, এদের মধ্যে ক্রিয়াশীল বলটা ম্যাক্সিমাম হবে। এরপর নেক্সট কোশ্চেনটা আমাদের বলছে যে ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল, কণাটির উপর তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর ক্রিয়াশীল, ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল বল কাজ করে কোন দিকে, জেড অক্ষ বরাবর, মাইনাস জেড অক্ষ বরাবর, প্লাস ওয়াই অক্ষ বরাবর, মাইনাস ওয়াই অক্ষ বরাবর। তো এখানে আমাদের বলেছে আমাদের একটা অক্ষ আছে এক্স অক্ষ, এটা মূল বিন্দু ধরলাম। তো এখানে আমাদের একটা ইলেকট্রন ই এই এক্স অক্ষ বরাবর গতিশীল, কত বেগে, ভি বেগে, এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল বলেছে। এবার আমাদের জানতে চেয়েছে কণাটির উপর যে তড়িৎ ক্ষেত্র সেটা আমাদের ওয়াই অক্ষ।
তো এই দিকে আমাদের ওয়াই অক্ষ হবে। তো তড়িৎ ক্ষেত্রটা তাহলে এই দিক বরাবর কাজ করছে, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর। এখন জানতে চেয়েছে এই ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বলটা কোন দিকে কাজ করবে। তো আমরা এটা জানি যে এফ ভেক্টর ইকুয়াল টু হয় কিউ ইন্টু ই ভেক্টর। তো এখানে আমাদের চার্জটা বলেছে ইলেকট্রন, তাহলে কিউ এর জায়গায় আমরা মাইনাস ই বসিয়ে দেবো, আর ই ভেক্টর ই এর মতনই থাকলো। এখন আমরা একটা কাজ করতে পারি, ই ভেক্টরটাকে এইভাবে লিখতে পারি, ই মানে এর ম্যাগনিটিউড মানটা ইন্টু এ ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল মানে ইন্টু জে ক্যাপ। তাহলে এইটা আমাদের চলে আসলো মাইনাস ই ইন্টু ই জে ক্যাপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বলটা আমাদের কোন দিকে কাজ করছে, এটাকে একটু গুছিয়ে দিলে আমাদের এরকম হয় মাইনাস জে ক্যাপ। তো বলটা আমাদের নেগেটিভ ওয়াই অক্ষ মানে এই দিক বরাবর বলটা কাজ করছে। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। তো এখানে শর্টকাট হিসেবে তোমরা এই জিনিসটা মনে রাখবে যে আমাদের আধানটা যদি নেগেটিভ হয়, আগে পজিটিভটা বলি, তো আমাদের আধানটা যদি পজিটিভ হয়, তার মানে পজিটিভ আধান হলে এটা যখন একটা তড়িৎ ক্ষেত্রে রাখা হচ্ছে তখন এর উপরে বলটা এফ এর দিক ই এর দিকের সাথে সমান হবে। আর এই বলটা যদি আমাদের আধানটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ আধান হলে আমাদের এফ এর দিক কি হবে, এফ এর দিক ই এর দিকের বিপরীত দিকে হবে। এফ এর দিক ই এর দিকের বিপরীতে হবে। তো এটা মনে রাখলে এটা অঙ্কটা খুব ইজিলি সলভ করা যাবে। তারপর নেক্সট কোশ্চেনটা বলছে যে 1 কুলম তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যা কত, মানে কতগুলো ইলেকট্রন আছে সেটা বের করতে হবে। তো এই অঙ্কটা খুবই সহজ। এই 1 কুলম আধানকে আমরা একটা ইলেকট্রনের আধানের মান দিয়ে ভাগ করে দেবো, দিলে যে অ্যান্সারটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে উপরে 10 হয়ে গেল, পয়েন্ট উঠে গিয়ে তাহলে এটা আসছে 2 দিয়ে গেলে 5/8 আসলো। তো 5কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি 0.625 হয়, আর 10 টু দ্য -19 উপরে উঠে গেলে 10 টু দ্য 19 হলো। তো এটাকে আমাদের 6.25 এই আকারে দেওয়া আছে এই সংখ্যাটাকে। তার মানে এখান থেকে একটা 10 গুণ করে দিলাম, 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18 এতটি ইলেকট্রন থাকতে পারবে এখানে। তার মানে আমাদের অপশন বিটা অ্যান্সার হবে। এরপর নেক্সট কোশ্চেন বলছে যে 1 কুলম্বে ইএসইউ আধানের সংখ্যা হলো। ও তার মানে আমাদের 1 কুলম, তো এখানে অ্যাকচুয়ালি যেটা জানতে চেয়েছে এই অপশন অনুযায়ী আধানের সংখ্যা জানতে চায়নি, অ্যাকচুয়ালি জানতে চেয়েছে 1 কুলম আর ইএসইউ আধানের মধ্যে সম্পর্কটা জানতে চেয়েছে। তো এটা হয় 3 × 10⁹ এত ইএসইউ আধান। কোশ্চেনটা একটু টাইপিং মিস্টেক আছে, তো তার মানে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। এরপরে নেক্সট আমাদের বলছে 1 ইএমইউ আধানে কুলম্বের সংখ্যা হলো। তো তার মানে এখানে আমাদের 1 ইএমইউ ইকুয়াল টু কত কুলম্ব আধান সেটা জানতে চেয়েছে। তো আমরা এটা জানি যে 1 কুলম্ব ইকুয়াল টু হয়, আচ্ছা এখানে আধান হবে ইএমইউ আধান, 1/10 ইএমইউ আধান হয়। তো এখন 1 ইএমইউ আধান ইকুয়াল টু আমাদের হয়, এই 10টা আমাদের বাদিকে গুণ হয়ে গেল, তার মানে 10 কুলম্ব। তার মানে অপশান এটা আমাদের অ্যান্সার হবে। তারপরে কোশ্চেনটা বলছে যে Q1 আধান অপর একটি আধান Q2 এর উপর বল প্রয়োগ করে, তৃতীয় একটি আধান Q3 কে এদের কাছে আনা হলো, তাহলে Q2 এর উপর Q1 দ্বারা প্রযুক্ত বল কি হবে, হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, একই থাকবে? বৃদ্ধি পাবে যদি Q1 ও Q2 এর চিহ্ন অর্থাৎ প্রকৃতি এক হয়, এবং হ্রাস পাবে যদি
এদের প্রকৃতি বিপরীত হয়। তো এখানে আমরা ফার্স্টে কোশ্চেনটা কি বলেছে সেটা ডায়াগ্রামের মাধ্যমে দেখব। দুটো আধান আছে Q1 এবং Q2, এদের মধ্যে একটা বল কাজ করছে। এবার কি করা হলো, এদের কাছে আরেকটা তৃতীয় আধান Q3 কে নিয়ে আসা হলো। তো জানতে চেয়েছে যে Q2 এর উপর Q1 দ্বারা প্রযুক্ত বল, মানে এই Q2 এর উপর, মানে আমাদের এই Q2 এর উপর এই Q1 যে বল প্রয়োগ করছে, ধরলাম এদের সংযোগকারী সরলরেখা এইটা, তো বলটা ধরলাম বিকর্ষণ বলে এইদিকে একটা বল প্রয়োগ করছে, দুটো সংযোজিত আয়তন ধরে নিয়ে এটা করছি। তো এইদিকে বল প্রয়োগ করছে। তো এখন Q3 আগে যখন ছিল না, তখন এই Q2 Q1 এর উপর যে বল প্রয়োগ করছিল সেটা F ইকুয়াল আমরা কি লিখতে পারি, K ইন্টু Q1 Q2, বা এদের মধ্যে দূরত্ব R হলে R স্কোয়ার। এখন Q3 আসার ফলে Q3 চলে আসলো, আসার পরে এদের মধ্যবর্তী বল আমরা দেখতে পাচ্ছি, যে বলের রাশি আমরা দেখতে পাচ্ছি যে এরা Q1 আর Q2 এর আধানের উপর নির্ভর করছে, কখনোই Q3 বা এই 3 নাম্বার যে আধানটা আছে তার উপরে নির্ভর করছে না। তার ফলে এখানে বলটা আগেও যা ছিল এখনো তাই থাকবে, তার মানে আমাদের অপশন সিটা অ্যান্সার হবে। এরপরে নেক্সট কোশ্চেনটা বলছে 9 দাগ। এই কোশ্চেনটা আমরা একটু আগেই করলাম, এই সেম কোশ্চেন, যেখানে Q1 বাই কিউ এর রেশিওটা অনুপাতটা বের করতে বলেছিল। এটা না, আমরা করলাম যেটা সেটা হলো এই যে কোশ্চেনটা সলভ করলাম, এর মতন সেম কোশ্চেন, তো মানে 3 দাগের কোশ্চেনের মতন। তা এখানে আমি শর্টকাটটা ইউজ করছি। তো এখানে আমাদের বলছে যে আমাদের দুটো আধান, একটা Q1 আছে আর একটা Q2 আছে। তো এই দুটো আধানকে আমরা টোটাল যে আধানটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি সেটা হলো 0.8 কুলম। তার মানে আমরা লিখতে পারি যে Q1 প্লাস Q2 এই দুটো যোগফল হলো 0.8 কুলম। এখন আমাদের বলছে এদের মধ্যবর্তী দূরত্ব বলে দিয়েছে 30 সেন্টিমিটার। তখন জানতে চেয়েছে যে Q1 আধানের উপর বলের মান সর্বোচ্চ হবে যখন Q1 Q2 এর মান কত হবে। তো এর উপরে যে বলটা এফ বল কাজ করছে সেটা সর্বোচ্চ হবে, মানে এফ বল এখানে অবশ্যই বিকর্ষণধর্মী বল হবে। তো সেই বলটা আমাদের সর্বোচ্চ কখন হবে সেটা জানতে চেয়েছে। তো আমরা একটু আগে দেখলাম যে এইরকম কেসে যখন দুটো আধানকে একটা নির্দিষ্ট পরিমাণ আধান ভাগ করে দেওয়া হচ্ছে, তখন তাদের মধ্যে সর্বোচ্চ বল যখন বের করতে হয়, তখন সেই আধানের মান দুটো হয়ে যায় এই Q1 Q2 ইকুয়াল টু আমাদের Q/2, মানে যে মোট আধানটা এদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে তার অর্ধেক হয়। অর্থাৎ এখানে কত হবে 0.8/2, তার মানে কাটাকুটি হলো 0.4, অর্থাৎ 0.4 কুলম। এরপর নেক্সট আমাদের কোশ্চেনটা বলছে যে একটি নির্দিষ্ট ব্যবধানে দুটি সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে একটি পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানোর ফলে অপশন এ আধান দুটির মধ্যে কার্যকর বল কমে গেল, ফলকটি উত্তপ্ত হলো। তারপর বলছে আধান দুটি পরস্পরকে আকর্ষণ করলো, তারপরে বলছে যে ফলকটির মধ্যে দিয়ে একটি তড়িৎ প্রবাহ হলো। তো এখানে কি করা হলো, এখানে দুটো আধান আছে সমপরিমাণ, ধরলাম কিউ আধান, এদের মাঝখানে একটা পরাবৈদ্যুতিক ফলক এইভাবে প্রবেশ করানো হলো, ধরলাম পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। তাহলে এদের কি হবে, এদের মধ্যে যে বলটা কাজ করছিল সেটা কি হবে, এই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তো এক্ষেত্রে যেটা হয়, যখন আমাদের আধান দুটোর মধ্যে কিছু ছিল না, তখন এদের মধ্যে যে বলটা কাজ করছিল এদের মধ্যে দূরত্ব আর হলে, সেটা এফ হলে এফ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, কি কে ইন্টু, আচ্ছা এখানে কে না লিখে আমরা 1/4πε0 দিয়ে লিখি 4πε0 আর স্কোয়ার এইটা। আর যখন এই অবস্থায় আমাদের বলটা কত হচ্ছে, এফ ড্যাশ যদি হয়, এফ ড্যাশ ইকুয়াল টু হবে 1/4πε0 ইন্টু কে বাই আর স্কোয়ার, আর উপরে Q1 Q2 আমাদের গুণ হিসেবে থাকবে, এইটা হবে। তো আমরা এই দুটো, এইটা এবং এইটা করলে কি বলতে পারি, আচ্ছা এখানে আমরা যদি Q1 Q2 বাই 4πε0 আর স্কোয়ারের মান বসিয়ে দিই, তাহলে এফ ড্যাশ ইকুয়াল কত চলে আসছে, ওর মান কত এফ, তাহলে এফ বাই কে। অর্থাৎ আমাদের বলটা এখন কমে যাচ্ছে, কতটা পরিমাণে কমছে, 1/k গুণ পরিমাণে কমছে, তার মানে অপশন এটা আমাদের অ্যান্সার হবে। তারপরে বলছে যে আমাদের তিনটি আধান 4Q Q Q আর
এদেরকে কি করা হচ্ছে, এক্স অক্ষ বরাবর যথাক্রমে x = 0, x = l/2, x = l অবস্থানে রাখা হলো। তাহলে কিউ এর কোন মানের জন্য ক্যাপিটাল কিউ এর উপর ক্রিয়াশীল বলের মান সর্বনিম্ন অথবা শূন্য হবে। তো এখানে আমাদের ছবিটা ফার্স্টে আঁকতে হবে। এইটা এক্স অক্ষ, এটা x = 0, আর এইটা x = l ধরলাম। তার মানে এদের মধ্যবর্তী পয়েন্ট কোথাও একটা, মধ্যবর্তী একদম মিডিলে আমাদের l/2 হবে। তো এইটা হলো, এখানে ক্যাপিটাল 4Q রাখা হয়েছে, এখানে স্মল কিউ, এখানে কিউ রাখা হয়েছে, এটা আমাদের এক্স অক্ষ। এবার বলছে এই যে কিউ আধান আছে, স্মল কিউ আধান, এর উপরে, এই আধানটার উপরে আমাদের এর কোন মানের জন্য এর উপরে ক্রিয়াশীল বলটা সর্বনিম্ন অথবা শূন্য হবে। তো আমরা কি করব, ফার্স্টে এই ক্যাপিটাল কিউ আধানের উপরে মোট বলটা বের করব। তো সেই মোট বলটা কত হবে, এফ = আমরা ফার্স্টে এই ক্যাপিটাল 4Q যে আধান আছে তার জন্য বের করব। তাহলে এটা কে ইন্টু কি হবে, কে ইন্টু 4Q ইন্টু Q/L², এইটা হবে। আর এই স্মল কিউ এর জন্য কি কি পরিমাণে বল কাজ করবে সেটা দেখব। তো সেটা হবে আমাদের কে ইন্টু স্মল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে কত হচ্ছে, এইটা আমাদের l/2 তে আছে, এটা l এ আছে, তার মানে মধ্যবর্তী দূরত্ব l - l/2, অর্থাৎ l/2 হয়ে যাবে। তাহলে l/2 তার হোল স্কোয়ার। তো এ দুটো যোগ করলাম আমরা। এই যোগফলটা আমাদের বলেছে কখন সর্বনিম্ন বা এর মান অর্থাৎ শূন্য হবে, সর্বনিম্ন অর্থাৎ শূন্য হবে বলেছে। তো তার মানে এই দুটো যোগফল আমাদের শূন্য ধরলাম। এখন আমরা তাহলে এখান থেকে কি পাচ্ছি, কে ইন্টু 4Q² / L² কে ইন্টু Q/, এই L²/2, এটার মানে হোল স্কোয়ার করলে আমাদের L²/4 চলে আসে, 4টা উপরে গুণ হয়ে গেল, আর এখানে একটা মাইনাস সাইন চলে আসলো যেহেতু ডান দিকে নিয়ে এসেছি। তাহলে কে, তারপরে 4Q², 4 কাটছে, মানে কে কাটলো, 4 কাটলো, একটা কিউ কেটে গেল, ক্যাপিটাল কিউ, L² কেটে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, বাঁ দিকে কিউ পড়ে আছে আর ডান দিকে আমাদের মাইনাস কিউ পড়ে আছে। তার মানে আমাদের অ্যান্সার এটাই হবে, কিউ ইকুয়াল টু, ক্যাপিটাল কিউ ইকুয়াল টু মাইনাস কিউ হচ্ছে, তার মানে স্মল কিউ ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল কিউ হবে। তো আমাদের অ্যান্সার হবে যে মাইনাস ক্যাপিটাল কিউ পরিমাণ আধান এই যদি আমাদের এই স্মল কিউ এর হয় তাহলে কি হবে, বলটা সর্বনিম্ন হবে, অর্থাৎ অপশন ডিটা অ্যান্সার হবে। এরপর নেক্সট কোশ্চেনটা বলছে যে m1 ভর ও q1 আধানের একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে। বৃত্তের কেন্দ্রে q2 আধান ও m2 ভরের একটি কণা রয়েছে। ঘূর্ণায়মান কণাটির বেগ ও পর্যায়কাল যথাক্রমে vt হলে আমাদের কোন অপশনটা সঠিক হবে। তো এখন আমাদের ধরলাম এটা একটা বৃত্তপথ। তো এই বৃত্তপথের কেন্দ্রেও এখানে আমাদের একটা Q2 আধান আছে এবং এর ভর হলো m2। এবার বলছে আরেকটা আধান যার আধান হলো Q1 এবং ভর হলো m1, এরা একই করছে, এই Q1 কে কেন্দ্রে রেখে একটা বৃত্তাকার পথে ঘুরছে। এখন এর ব্যাসার্ধ আমাদের বলা আছে স্মল r। তো তাহলে আমাদের v আর t এই দুটোর রাশিমালা বের করতে হবে। তো সেটা কিভাবে করব, আমরা জানি যে কোনো একটা বস্তু যদি বৃত্তপথে ঘোরে তাহলে তার উপর একটা কেন্দ্র অভিমুখী বল কাজ করে। তো সেই কেন্দ্র অভিমুখী বলটার যোগানটা এখানে কে দেবে, এখানে এই Q1 এবং Q2 এর মধ্যে যে বল কাজ করছে, তড়িৎ বল, সেটাই এক্ষেত্রে তার যোগান দেবে। তো এখন আমরা কি লিখতে পারি, mv²/r, অর্থাৎ আমাদের অভিকেন্দ্র বল, এইটা কি হবে কে, আচ্ছা কে এর জায়গায় আমরা 1/4πε0 দিয়ে লিখি Q1 Q2/4πε0 ইন্টু r² হলো। তো এখান থেকে আমরা ভি এর মানটা খুব সহজে পেয়ে যাবো, এখানে আর কেটে যাচ্ছে একটা, আর তাহলে v² ইকুয়াল টু আসছে Q1 Q2/4πε0 r, আর এই এমটা আমাদের এখানে নিচে গুণ হয়ে গেল, এটা আসলো। তাহলে এখান থেকে আমরা v ইকুয়াল টু কি পাচ্ছি, √Q1 Q2/4πε0 m ইন্টু r। তো ভি এর রাশিমালা এইটা পেলাম। এখন আমাদের বের করতে হবে টি এর রাশিমালা। তো আমাদের টি
টি মানে কি পর্যায়কাল। পর্যায়কাল আমরা কিভাবে বুঝবো, মানে পর্যায়কাল কাকে বলে অ্যাকচুয়ালি, এখানে এই যে কণাটা এখান থেকে ধরলাম যাত্রা শুরু করছে, ও এই বৃত্ত পথে এক পাক ঘুরে আসলো, এইভাবে ঘুরে আবার এখানে আসলো। তো এখানে আসতে ওর যে সময়টা লাগছে সেটাকে আমরা বলছি পর্যায়কাল। তাহলে এই ঘোরার ফলে ওর অতিক্রান্ত দূরত্ব কত হলো, বৃত্তপথের পরিধির সাথে সমান, তার মানে 2πr। এটাকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করে দিই তাহলে পর্যায়কাল পাবো, কারণ আমরা এটা জানি যে এস ইকুয়াল টু কি হয় ভিটি। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু কি পাই, এস বাই ভি। এসটা হলো আমাদের 2πr আর ভিটা হলো ভি, এখানে ভি আছে তো বসে গেল। এইবার ভি এর জায়গায় এই রাশিমালা এটা বসিয়ে দেবো, তাহলে কত আসছে 2πr বাই রুট ওভার Q1 Q2 টোটালটা ডিভাইডেড বাই 4πε0 mr। এটা আসলো। এখন একটু ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এর উপরে যে টার্মটা আছে ওটাকে আমরা পুরোটা রুটের মধ্যে ঢুকিয়ে নেবো, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশন করতে। তাহলে ঢোকালে কি হবে, 2টা 2 স্কোয়ার মানে 4 হয়ে গেল, পাইটা পাই স্কোয়ার হয়ে গেল, আর 8টা আমাদের আর স্কোয়ার হলো। আর আমাদের নিচে আছে Q1 Q2, এটাকে আমরা ভাগ করছি এই টার্মটা দিয়ে 4πε0 mr। তাহলে উপরে আমাদের গুণ হয়ে যাবে এটা 4πε0 m ইন্টু আর। এখন এখানে আমাদের কিছু কাটাকুটি যাচ্ছে না, তার মানে 4 আর 4 গুণ করে 16 হলো, পাই স্কোয়ার আর আরেকটা পাই গুণ হয়ে পাই কিউব হলো, আর স্কোয়ার আর এদিকে আর আছে, তার মানে আর কিউব হলো ইন্টু এম বাই Q1 Q2। তো এটা টি এর রাশিমালা পেলাম। তো এইবার আমরা এখানে চেক করে দেখব কোন অপশনের সাথে আমাদের মেলে। তো আমরা দেখতে পাচ্ছি যে বি এর সাথে কোনোটাই মিলছে না, এখানে ফার্স্টেরটাও মিলছে না রাশিমালা, বি অপশন বিটাও মিলছে না। কিন্তু আমাদের এই যে টি এর রাশিমালা আমাদের যদি ভালো করে খেয়াল করা হয় তাহলে অপশন এই ডি এর সাথে কিন্তু মিলে যাচ্ছে, তার মানে অপশন ডিটাই আমাদের অ্যান্সার হবে। এরপরে নেক্সট কোশ্চেনটা বলছে, তাহলে 13 কোশ্চেনটা বলছে যে কিউ আধান বিশিষ্ট ক্যাপিটাল এম ভরের একটি বস্তু কণা 2D দূরত্বের ব্যবধানে রাখা দুটি স্থির একই আধানের যাদের মান হলো ক্যাপিটাল কিউ, এদের মধ্যবিন্দুতে স্থির অবস্থায় আছে। তাহলে স্থির আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর বস্তু কণাটিকে এক্স দূরত্বে, যেখানে এক্স ভেরি ভেরি লেস দ্যান ক্যাপিটাল ডি, সরিয়ে ছেড়ে দেওয়া হলো। এক্ষেত্রে বস্তু কণার বস্তু কণাটি এর ফলে সরল দূরগতি সম্পন্ন করবে, যার পর্যায়কাল হবে, মানে পর্যায়কালটা কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো এখানে ε0 বলেছে শূন্য বন্ধনে তড়িৎ ভেদ্যতা। তো এখানে আমাদের কোশ্চেনটা যেটা বলেছে সেটা হলো এই ছবিটা যেটা দেওয়া আছে সেইটাই, দুটো ক্যাপিটাল কিউ আছে, এদের মধ্যবিন্দুতে আমাদের একটা স্মল কিউ আধান রাখা আছে, এই দূরত্ব দুটো প্রত্যেকটা এটি। এখন আমাদের এই এদের মধ্যে যে দূরত্ব ক্যাপিটাল কিউ, এদের মধ্যে দূরত্ব এক্স, এবং এই কিউ আধান দুটো সমজাতীয়। এখন আমরা এই দিক বরাবর এক্স অক্ষটাকে ধরে নিলাম, তাহলে এই দিক বরাবর একক ভেক্টরটা হবে আমাদের আই ক্যাপ। এইবার আমরা যেটা করব সেটা হলো, এখানে বলেছে যে এই কিউ আধানটাকে, স্থির আধানটাকে সামান্য এক্স দূরত্ব সরানো হলো, ধরলাম ডান দিকে এক্স দূরত্ব সরিয়ে দিলাম। তাহলে এই যে ও যখন এখানে এসে পৌঁছালো, এই অবস্থায় ওর উপরে যে বলটা কাজ করছে সেইটা আমরা ফার্স্টে বের করব এবং সেখান থেকে পর্যায়কালের রাশিমালাটা বের করব। তো তাহলে এখানে এই অবস্থানে এর উপরে যে বল কাজ করবে সেই এফ বল, এটা কত হবে, এফ ভেক্টর ইকুয়াল টু, এটাও বলা ছিল যে এই আধানটার মানও সেম এর সাথে, মানে এই কিউ আধানটার মানে সমজাতীয় ক্যাপিটাল কিউ দুটো। তার ফলে কি হবে, একে বিকর্ষণ করবে, কোন দিকে বিকর্ষণ করবে, এই দিক বরাবর বিকর্ষণ করবে, আবার একে এই দিক বরাবর বিকর্ষণ করবে। তো সেই দুটো বলের আমরা যোগ করলে, মানে ভেক্টর যোগ করলে কি পাবো, ক্যাপিটাল এফ। তাহলে আমাদের ধ্রুবক যেটা আছে 1/4πε0 সেটাকে কে ধরলাম, কে ইন্টু আমাদের এই আধানটা যখন এর উপরে বল প্রয়োগ করছে এক্স দূরত্ব সরানোর পরে, তখন সেটা কত হবে, কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই এদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে কত হচ্ছে, আগে ছিল ডি, এক্স দূরত্ব সরে আসলো, তার মানে ডি প্লাস এক্স তার হোল স্কোয়ার। এটা কোন দিকে কাজ করছে, আমাদের এক্স অক্ষ বরাবর, তার মানে আই ক্যাপ হবে। আর সেকেন্ড এর জন্য এর উপরে যে বলটা কাজ করছে সেটা কত হবে, কে কিউ ক্যাপিটাল কিউ, আর এদের মধ্যে দূরত্ব এখন কমে কত হয়েছে, আগে ছিল ডি, এক্স পরিমাণ কমেছে, তার মানে ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার হবে। তো এটা কোন দিকে কাজ করছে, বা দিকে কাজ করছে, অর্থাৎ মাইনাস আই ক্যাপ হবে। তার মানে এইটা হয়ে গেল আমাদের এর উপরে যে মোট বল কাজ করছে। এইবার আমরা এটাকে একটু ক্যালকুলেশন করব।
তো এখানে কে, কিউ, ক্যাপিটাল কিউ, আই ক্যাপ, এগুলো সব কমন চলে আসলো আমাদের বাইরে। তার মানে এটা হয়ে গেল এইরকম। এবার আমরা কি করব, এইটা নিচে আমাদের কি আছে, ডি প্লাস এক্স ইন্টু ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার আসছে। তার মানে এটাকে আমরা ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। আর উপরে কি চলে আসলো, ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস ডি প্লাস এক্স তার হোল স্কোয়ার। এইবার এটা আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয় 4ab। তো এখানে আমাদের আছে ডি মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস ডি প্লাস এক্স, তাহলে আমাদের ফর্মুলায় আগে একটা মাইনাস সাইন চলে আসবে, আর কোনো চেঞ্জ হবে না। তাহলে আমাদের মাইনাস 4d ইন্টু এক্স হলো বাই ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার চলে আসলো। তো এইটা আমাদের আসলো। এখন আমাদের একটা অ্যাপ্রক্সিমেশন বলেছে, যেটা হলো আমাদের অ্যাপ্রক্সিমেশনটা এইটা বলেছে যে ডি এক্স ভেরি ভেরি লেস দ্যান ডি। তো সেই অ্যাপ্রক্সিমেশনটা আমরা এখানে ইউজ করব। তো অ্যাপ্রক্সিমেট এক্স ভেরি ভেরি লেস দ্যান ডি, তাহলে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এইটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি এইভাবে লিখতে পারি ডি স্কোয়ার। কারণ একটা বড় সংখ্যা থেকে যদি খুব ক্ষুদ্র একটা সংখ্যা বাদ দিই, তাহলে সেটা যেমন ছিল প্রায় তার মানটা প্রায় সেম থাকে, সেই কারণে এটা আমরা করতে পারি। তো তাহলে আমাদের এফ ভেক্টর কি দাঁড়াচ্ছে, এখন এফ ভেক্টর ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস কে কিউ কিউ ইন্টু আচ্ছা 4d এক্স ডিভাইডেড বাই আমাদের ডি। তাহলে এইটা অ্যাপ্রক্সিমেট করলে আমরা যদি ডি স্কোয়ার তাহলে ডি টু দি আর 4 হয়ে গেল, এখান থেকে একটা ডি কেটে গেল, ডি কিউব হলো। তো আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা এখানে একটা আই ক্যাপ ছিল, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এক্স এর সাথে সমানুপাতিক হচ্ছে, কারণ এই যে 4 কে কিউ স্মল কিউ ক্যাপিটাল কিউ ডি কিউব এগুলো সব ধ্রুবক। তো সেই কারণে আমরা বলতে পারি যে এটা একটা সরল দোলগতি বা এসএসএম সম্পন্ন করছে। তো সেটা সম্পন্ন করলে আমরা এখানে যে কাজটা করতে পারি, এইটাকে এই ইকুয়েশনের সাথে তুলনা করতে পারি। এফ ভেক্টর ইকুয়াল টু মাইনাস, আচ্ছা এক কাজ করি, এইভাবে না করে আমরা ফার্স্টে এর উপরে যে ত্বরণটা কাজ করছে সেটা বের করে নিই। তো সেই ত্বরণটা কত হবে, এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এম এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস ইন্টু এক্স ডিভাইডেড বাই ডি কিউ, আর এখানে ভেক্টর আছে আই ক্যাপ। তো এইবার এই এমটাকে আমরা বাদিকে ভাগ করে দেবো, তাহলে আমাদের যেটা দাঁড়াবে এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস 4k কিউ বাই এম ডি কিউ ইন্টু এক্স আই ক্যাপ। তো এইটাকে এইবার আমরা এই ইকুয়েশনের সাথে তুলনা করতে পারি, কার সাথে, এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আই ক্যাপ। তো তুলনা করলে আমাদের ওমেগা পাবো, ওমেগা মানে ওমেগা স্কোয়ার পাবো অ্যাকচুয়ালি। ওমেগা স্কোয়ার ইকুয়াল কত আসছে, 4k স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই এম ডি কিউ। তো এখান থেকে আমরা টি এর মানটা পেয়ে যাব। তো এখন আমাদের শুধু ওমেগা কত হবে, স্কোয়ার এদিকে উঠে যাবে, তার ডান দিকে রুট চলে আসবে। এইবার আমরা টি ইকুয়াল টু কি বের করবো, 2 পাই বাই ওমেগা, টি ইকুয়াল টু এটা হয়, তাহলে 2 পাই আর ওমেগার মান যেটা আছে বসিয়ে দেবো 4k স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই এম ডি কিউ। এরপর আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, করলে অ্যান্সারটা চলে আসবে। সবগুলোকে আগে একটা অঙ্ক যেভাবে করেছিলাম রুটের মধ্যে ঢুকিয়ে নেবো, তাহলে উপরে 2 পাই 4 পাই স্কোয়ার হয়ে গেল, আর নিচে আমাদের আসলো 4k কিউ কিউ আর এম ডি কিউ উপরে গুণ হয়ে গেল, তাহলে ইন্টু এম ডি কিউ। এইবার কে এর মানটা বসিয়ে দেবো, কে ইকুয়াল টু আমাদের হয় 1/4πε0। তাহলে উপরে এটা ছিল, তাহলে 4 ইন্টু 1/4πε0 কিউ ইন্টু ক্যাপিটাল কিউ হলো। এবার 4 কেটে গেল, তো এটা ইকুয়াল টু হচ্ছে √4, এই একটা পাই উপরে পাই স্কোয়ার গুণ হয়ে পাই কিউব হলো ε0 এম ডি কিউব ডিভাইডেড বাই কিউ ইন্টু ক্যাপিটাল কিউ। এইটা হলো আমাদের টি এর রাশিমালা। তো এইবার আমরা দেখব অপশানে কোনটার সাথে মেলে। তো আমাদের কোশ্চেন যেটা ছিল তার অপশানগুলোর সাথে এবার এইটাকে মেলাবো, মেলালে কোনটা অ্যান্সার আসছে বোঝা যাবে। তাহলে এখানে আরেকটু ক্যালকুলেশন করতে হবে, 4টা বাইরে চলে আসবে, এখান থেকে পাই স্কোয়ার বাইরে চলে আসবে একটা,
আচ্ছা পাই স্কোয়ার বাইরে আনিনি, ঠিক আছে, তাহলে 4 বাইরে চলে আসে, 2 হলো রুট ওভার আমাদের এইরকম আসছে, তাহলে রুট ওভার যেটা ছিল পাই কিউ এপসিলন 0 এম ডি কিউ বাই কিউ ইন্টু কিউ। তাহলে আমাদের অপশান সি এর সাথে মিলে যাচ্ছে, এটা অ্যান্সার হবে। তারপরে আমাদের বলছে যে দুটি ক্ষুদ্র আয়িত গোলককে বায়ুতে পরস্পর থেকে ডি দূরত্বে রাখা আছে। গোলক দুটির উপর ক্রিয়াশীল পারস্পরিক স্থির বল এফ সমস্ত বাহ্যিক সত্ত্ব একই রেখে গোলক দুটিকে একটি তরলে নিমজ্জিত করা হলো। তাহলে তরলটির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 2 হলে বর্তমানে প্রতিটি গোলকের উপর ক্রিয়াশীল বলের মান কত? তো আমরা একটু আগে দেখেছি দুটো আধানকে যদি বায়ু মাধ্যমে বা শূন্য মধ্যে রাখা হয় তাহলে ওদের মধ্যে যে বলটা কাজ করে সে বলটা যদি এফ হয় আর ওদেরকে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত মাধ্যম মানে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত মাধ্যমে রাখলে ওদের মধ্যে যে বলটা কাজ করবে সেটা হয়ে যাবে এফ বাই কে, মানে আমাদের এইটা এখানে অ্যান্সার হবে। তো এখানে কে এর মান কত বলেছে? কে এর মান 2 বলেছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এফ বাই 2, তার মানে অপশান ডিটা অ্যান্সার হলো। আচ্ছা 15 কোশ্চেনটা বলছে একটি নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি তড়িতাধানের মধ্যে একটি ধাতব পাত অন্তর্ভুক্ত করা হলে তড়িতাধান দুটির মধ্যে ক্রিয়াশীল স্থির বল কি হবে? কমবে, বাড়বে, একই থাকবে, শূন্য হবে। তো দুটো তড়িতাধান আছে Q1 আর একটা Q2, এদের মধ্যে একটা ধাতব পাতকে রাখা হলো এইভাবে। তো জানতে চেয়েছে এখন এদের মধ্যে যে ক্রিয়াশীল বলটা কি হবে। তো এই ধাতব পাতের ক্ষেত্রে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে হয় সেটা অনেকটাই বড় হয়, এর মান অনেক বেশি হয়। এখন আমরা জানি যে এই ক্ষেত্রে যখন একটা ডাইইলেকট্রিক মিডিয়াম দুটো আধানের মধ্যে প্রবেশ করানো হয় তখন ওদের উপরে ক্রিয়াশীল বলটা আমাদের হয়ে যায় আগে যে বল ছিল তার 1/k গুণ। তার ফলে এখানে কি হবে? কেটা বড়, তাহলে 1/k আমাদের কমে যাবে, ছোট হবে। তাহলে আমরা বলতে পারি যে এই যে এখন যে বলটা কাজ করছে তার মানটাও কমে যাবে, তার মানে অপশান এটা অ্যান্সার হবে। তারপরে আমাদের বলছে যে সমপরিমাণ আধানবাহী দুটি পিত বলকে সমদৈর্ঘ্যের সুতো দিয়ে একটি সাধারণ বিন্দু থেকে ঝোলানো হলো। সাম্যাবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব আর, এবার সুতো দুটিকে অর্ধেক উচ্চতায় দৃঢ়ভাবে আটকানো হলে সাম্যাবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব কত হবে? তো এই অঙ্কটা আমরা কীভাবে করবো দেখা যাক। আমরা ফার্স্টে যে কেসটা বলেছে তার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এটা সাম্যাবস্থায় ওদের মধ্যেকার দূরত্ব আর বলে দিয়েছে, তাহলে এই দিকে আমাদের টি কাজ করছে, এই কোণটাকে আমরা থিটা ধরে নিলাম, তাহলে এই কোণটা থিটা হবে, তাহলে এইদিকে টি কস থিটা, টিটাকে উপাংশে ভাঙছি, আর এইদিকে হবে টি সাইন থিটা। আর এখানে যে আধানটা আছে সেই আধানটা এর উপরে একটা বিকর্ষণ বল কাজ করবে, কারণ সম পরিমাণ আধান বলেছে, দুটো কিউ ধরে নিলাম, তাহলে বিকর্ষণ বলটা এফ হলো, আর নিচের দিকে এর ওজন এমজি কাজ করছে। একই রকমভাবে এর উপরেও সেম আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম হবে এই ডান দিকেরটার উপরেও। তো এইবার এরা যেহেতু সাম্যাবস্থায় আছে তার ফলে আমরা কি লিখতে পারি? এই যে টি কস থিটা আমাদের এমজি এর সাথে সমান হবে, আর টি সাইন থিটা এইটা আমাদের কি হবে? এফ এর সাথে সমান হবে। এফ ইকুয়াল টু কি? আমাদের কে ইন্টু কিউ স্কোয়ার, দুটো আধান সেম, বাই এদের মধ্যে দূরত্ব আর বলেছে, তাহলে আর স্কোয়ার হলো। এখন আমরা এখান থেকে এক কাজ করি, আমরা ট্যান থিটার মানটা বের করব। তাহলে এইটা দিয়ে ভাগ করব, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি হবে? কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, কারণ এখানে টি কেটে যাচ্ছে, এইটি কেটে যাচ্ছে, আর ডান দিকে এইটা বাই এমজি হলো। তো এইটা আমরা পেলাম, এটাকে আরেক লাইন লিখতে পারি, কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এমজি, এটা আসলো। এইবার সেকেন্ড যে কেসটা বলেছে সেক্ষেত্রে বলেছে আমাদের এইটাকে মানে অর্ধেক উচ্চতায় এই জায়গাটায় এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তার মানে ছবিটা একটু চেঞ্জ হবে, আমাদের ছবিটা এরকম হয়ে যাবে। এখানে এই যে সুতো আছে এই অর্ধেক এতে মানে অর্ধেক উচ্চতায় ওকে দৃঢ়ভাবে ঝুলিয়ে দেওয়া হলো। তাহলে এদের মধ্যেকার দূরত্ব সাম্যাবস্থায় আর ড্যাশ হচ্ছে, আর এই দূরত্বটা আমাদের y/2 বলেছে। তো এর ক্ষেত্রে আমাদের কি হবে? একটা জিনিস চেঞ্জ হবে, এই অ্যাঙ্গেল, এটা থিটা ড্যাশ হয়ে গেল ধরলাম, আর এদিকে আমাদের ধরলাম টি ড্যাশ কাজ করছে, তাহলে এই দিকে উপাংশ, এইদিকে একটা উপাংশ হবে, এই কোনটাও থিটা ড্যাশ, এইটা থিটা ড্যাশ হলে তাহলে এই উপাংশটা হবে কস থিটা ড্যাশ টি ড্যাশ,
আর এই উপাংশটা হবে টি ড্যাশ সাইন থিটা ড্যাশ। আর এইদিকে বিকর্ষণ বল কাজ করবে, এটা আমরা এফ ড্যাশ ধরলাম, আর নিচের দিকে ওর ওজন এমজি কাজ করবে। তাহলে সাম্যাবস্থায় আমরা এটা লিখতে পারি টি ড্যাশ কস থিটা ড্যাশ ইকুয়াল টু এমজি, আর টি ড্যাশ সাইন থিটা ড্যাশ ইকুয়াল টু এফ ড্যাশ। এফ ড্যাশ মানে কি, দুটোর আধানের গুণফল, মানে কে কিউ স্কোয়ার বাই আর ড্যাশ তার স্কোয়ার। এবার একই রকমভাবে সেকেন্ডটাকে ফার্স্টেরটা দিয়ে ভাগ করলে টি ড্যাশ কেটে যাবে, তাহলে আমাদের ট্যান থিটা ড্যাশ ইকুয়াল টু কি আসছে, কিউ স্কোয়ার কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, আর নিচে ছিল আমাদের এমজি এইটা। এখন আমরা কি করব, এই থিটা ড্যাশ এবং ট্যান থিটা ড্যাশের মান দুটো ইকুয়েশনে বসিয়ে দেবো। তো ফার্স্টে ট্যান থিটা ড্যাশটা বসাই। আমাদের এখানে যদি আমরা ভালো করে দেখি তো কি হচ্ছে, এখানে একটা এইরকম সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে এইটা। তো এই কোণটাও থিটা হলে আমাদের থিটা ড্যাশ হলে এটাও থিটা ড্যাশ হবে। তাহলে আমরা এইটুকু কি বলতে পারি, এর লম্ব, আর ওয়াই বাই টু যেটা আছে এইটুকু, এটা হলো আমাদের এর ভূমি। তাহলে লম্ব ওয়াই বাই টু না, লম্ব কি হবে, তাহলে এই টোটালটা আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব আমাদের আর ড্যাশ, তাহলে লম্বটা এর অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ আর ড্যাশ বাই টু হবে। আর ভূমি হলো ওয়াই বাই টু, এইটা ইকুয়ালটা আমরা এটা পেলাম কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এমজি। এবার এটা কেটে গেলে আমাদের আর ড্যাশ বাই ওয়াই ইকুয়াল টু কি আসছে, কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এমজি। এখন আমরা এই দিকের এই ইকুয়েশনটাতেও সেম জিনিসটা কাজে লাগাবো, এখানেও একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে এইটা। তো এইটার থিটা হলে এটাও থিটা হবে আমাদের, আর এই দূরত্বটা হয়ে যাবে তাহলে আর বাই টু, আর এই দূরত্বটা আমাদের বলা আছে কোশ্চেনে ওয়াই। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে আর বাই টু ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই, এখানে একটা, আচ্ছা এখানে এটা লিখে নিই, আর স্কোয়ার এমজি আসলো। এই জায়গাটাই আমাদের একটা ভুল হয়েছে, এখানে এগুলো সব আর ড্যাশ ছিল, আমি সেটাকে আর স্কোয়ার লিখে দিই, তাহলে সবগুলো আর ড্যাশ স্কোয়ার হয়ে যাবে, এটাও আর ড্যাশ স্কোয়ার। তো এখন আমরা এক কাজ করতে পারি, আচ্ছা এই দুটো ইকুয়েশন, এটা 1 নাম্বার, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে ভাগ করে দেবো, তাহলে কি আসে দেখা যাক। তাহলে আমাদের যেটা আসছে, এই আর ড্যাশ বাই ওয়াই টোটালটা ডিভাইডেড বাই এইটা আমরা করলে আর বাই টু ওয়াই চলে আসবে, তাহলে আর বাই টু ওয়াই আসলো ইকুয়াল টু আমাদের কিউ স্কোয়ার বাই আর ড্যাশ স্কোয়ার এমজি, টোটালটা ডিভাইডেড বাই এই টোটাল টার্ম চলে আসবে কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এমজি। এখন ডান দিকে এই এমজি কেটে গেল, কিউ কেটে গেল, কে কেটে গেল, আর বাদিকে ওয়াই কেটে গেল। তাহলে আমাদের যেটা আসছে, এখান থেকে আমরা লিখতে পারি আর ড্যাশ, এই টুটা উপরে টু চলে আসলো, আর নিচে আর ইকুয়াল টু, আচ্ছা এখানে আরেকটা জিনিস কাটছে, কিউ স্কোয়ারও কেটে যাচ্ছে, তাহলে এটা ডান দিকে চলে আসলো আর স্কোয়ার বাই আর ড্যাশ স্কোয়ার। এবার কোনাকুনি গুণ করব, তো কোনাকুনি গুণ করলে আমাদের এরকম আসছে টু আর ড্যাশ কিউব ইকুয়াল টু আর কিউব, তাহলে আর ড্যাশ কিউব ইকুয়াল টু আর কিউব বাই টু, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু কত আসছে আমাদের, এই টোটালটা হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, আর টু দি পাওয়ার কিউব আছে আর 1/3 আছে, কেটে গেল, তো তাহলে আর বাই আমাদের চলে আসছে 2 টু দি পাওয়ার 1/3। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি আর এইটা। তো আমাদের তাহলে অপশান কোনটা অ্যান্সার হবে, অপশান ডিটা অ্যান্সার হচ্ছে। নেক্সট আমাদের 17 কোশ্চেনটা বলছে যে কিউ মানে দুটি আধান এক্স অক্ষ বরাবর এক্স ইকুয়াল টু এ এবং এক্স ইকুয়াল টু মাইনাস এ বিন্দুতে অবস্থিত। তো আমাদের এইটা এক্স অক্ষ, এর উপরে আর এইটা ধরলাম ওয়াই অক্ষ, মানে মূল বিন্দু দিয়ে ওয়াই অক্ষটা যাবে, তাহলে এখানে একটা আধান আছে এবং এখানে একটা আধান আছে, এটা হলো মাইনাসে, এটা হলো আমাদের প্লাসে, এদিকে এক্স জাস্ট বললাম, আর দুটো আধানই আমাদের কিউ আধান। এখন বলেছে এম ভর ও কিউ জিরো ইকুয়াল টু কিউ বাই টু আধান বিশিষ্ট একটি বস্তুকণাকে মূল বিন্দুতে রাখা হলো। তো এটাকে আমরা কিউ জিরো, এটাকে মূল বিন্দুতে রাখছি। এবার বলছে যে কিউ জিরো আধানটি কে ওয়াই অক্ষ বরাবর ওয়াই
পরিমাণ সরালে, ওয়াই অক্ষ বরাবর এখন এটাকে এইদিকে সরানো হচ্ছে ওয়াই পরিমাণ। তো ধরলাম সরিয়ে এখানে নিয়ে আসলাম, এটা ওয়াই দূরত্ব আমাদের এই জায়গায় নিয়ে আসলো। এখন এটা আমাদের কিউ জিরো। এখন আর আধানটা আমাদের এখানে নেই, সরি আধানটা আমাদের এখানে নেই, ও এখন এখানে চলে এসছে, এই ওয়াই দূরত্বে চলে এসছে। এইবার আমাদের বলেছে যে এই অবস্থায় আধানটার উপর যে মোট বল কাজ করবে সেটা কার সাথে সমানুপাতিক হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে দূরত্বটা অতিভুজ এবং এই দূরত্বটা আমাদের সেম, দুটো কার সাথে সমান, রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর সাথে সমান, কারণ দুটোই আমাদের সমকোণী ত্রিভুজ আর প্রত্যেকটারই যে বাহু, দুটো বাহুর দৈর্ঘ্য সমান, মানে ভূমি আর লম্ব, সেই কারণে এটা হলো। তাহলে এই যে কিউ আধান এর উপরে যে বলটা প্রয়োগ করবে সেটা এইদিকে কাজ করবে, আবার এই কিউ আধান এই কিউ জিরোর উপর যে বলটা কাজ প্রয়োগ করবে সেটা এই দিক বরাবর কাজ করবে। এখন বল দুটোর মান অবশ্যই সমান হবে, তো আমরা ধরে নিলাম এফ, কারণ দুটো সমদূরত্বে আছে এবং আধান দুটো একই আধান, সেই কারণে এখন আমরা কি করতে পারি, এই বল দুটোকে দুটো লম্ব উপাংশ, একটা এই দিক বরাবর এবং একটা এই দিক বরাবর ভেঙে ফেলতে পারি। আচ্ছা, এই দিক কিন্তু আমাদের ওয়াই অক্ষ আছে, ভেঙে ফেলতে পারি। আবার একই রকমভাবে এটাকেও তাই করতে পারি, এই দিক বরাবর একটা, এই দিক বরাবর একটা। তো এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা হবে, আবার এই কোণটা থিটা হলে আমাদের এই কোণটাও থিটা হবে। এখন তাহলে এই দিক বরাবর যেটা হচ্ছে এফ কস থিটা, আর লম্ব দিক বরাবর এফ সাইন থিটা, এর ক্ষেত্রেও তাই, এই দিকে আমাদের আছে এফ কস থিটা আর এই দিক বরাবর আছে এফ সাইন থিটা। তাহলে এই এফ কস থিটা ক্যান্সেল হয়ে যাবে, তার মানে এক্স অক্ষ বরাবর এর উপরে কোনো বল কাজ করবে না, যা বল কাজ করবে সব আমাদের ওয়াই অক্ষ বরাবর। তো ওয়াই অক্ষ বরাবর যদি যে বলটা কাজ করছে সেটা কত হবে, যেটাকে আমরা এফ ড্যাশ ধরে নিলাম, তা সেটা আমাদের এফ সাইন থিটা দুটোর যোগফল হবে, তার মানে টু এফ সাইন থিটা হলো। এইবার টু ইন্টু এফ এর জায়গায় আমরা কি বসাতে পারি, কে ইন্টু কিউ, কিউ জিরো, এদের মধ্যবর্তী দূরত্ব কত, এদের মধ্যবর্তী দূরত্ব রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার হবে, মানে আর স্কোয়ার এটা হলো। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ হয়, তো লম্ব হলো আমাদের ওয়াই, তাহলে ওয়াই বাই অতিভুজ ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এইবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে কি আসে দেখা যাক, টু কে কিউ, কিউ জিরো আসলো বাই এখানে এইটা স্কোয়ার হয়ে গেল, আর এখানে রুট আছে মানে এর পাওয়ারে আমাদের হাফ হয়ে যাবে, তাহলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হলো এইটা হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু ওয়াই। এখন কোশ্চেনে বলা আছে ওয়াই ভেরি ভেরি লেস দ্যান এ, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার লিখতে পারি। তো এবার সেটা আমরা এফ এর রাশিমালায় বসিয়ে দেবো, বসিয়ে দিলে কি আসছে দেখা যাক, সরি এফ ড্যাশের রাশিমালায় বসাবো, তাহলে টু কে কিউ, কিউ জিরো বাই এখানে এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 আসলো ইন্টু ওয়াই আসলো, তাহলে এটা কেটে গেল, টু টু কাটলো, তাহলে এই যে টার্মটা আসছে টু কে কিউ, কিউ জিরো বাই এ কিউ ইন্টু ওয়াই, তো এই টার্মটা আমাদের কি কনস্ট্যান্ট, মানে ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এফ ড্যাশ কি হচ্ছে, সমানুপাতিক ওয়াই হচ্ছে, তার মানে এদের মধ্যে ক্রিয়াশীল বলটা ওয়াই এর সাথে সমানুপাতিক হচ্ছে। তাহলে আমাদের অপশান সিটা অ্যান্সার হবে। এরপর নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে দুটি একই রকমের গোলককে একইভাবে তড়িতাড়িত করে এল দূরত্বের সুতো দ্বারা এল দৈর্ঘ্যের সুতো দ্বারা একই বিন্দু থেকে ঝোলানো হলে ওদের গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পর থেকে ডি দূরত্বে থাকে। তো যখন কি করা হচ্ছে, দুটো গোলককে ঝুলিয়ে দেওয়া হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে এইভাবে, তখন ওরা মানে একই আধানে আহিত করে একই দৈর্ঘ্যের সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হলে ওরা পরস্পর থেকে যে দূরত্বে থাকে সেটা হলো ডি, এর দৈর্ঘ্য এল। এখন বলছে গোলক দুটি থেকে স্থির হারে তড়িৎ ক্ষরিত হতে শুরু করলে তারা ভি গতিবেগে পরস্পরের দিকে সরে আসে, তাহলে ভি আর এক্স এর মধ্যে সম্পর্ক কি। তো আমাদের যে সত্যটা বলা আছে ওরা স্থির হারে তড়িৎ আধান ক্ষরণ করছে, তার মানে এইটা হলো আমাদের ধ্রুবক, মানে কনস্ট্যান্ট। এখন এরা কি হচ্ছে, আধান ক্ষরণ করার ফলে কি হচ্ছে, এদের মধ্যে বিকর্ষণ বলটা কমছে, বিকর্ষণ বল কমলে ওরা পরস্পরের দিকে এগিয়ে আসতে শুরু করবে। তো এই জায়গা থেকে ঝুলানো ছিল, বললাম যে কোনো একটা মুহূর্তে আদান ক্ষরণ শুরু করার পরে যে কোনো একটা মুহূর্তে ওরা এই জায়গায় এসে পৌঁছায়, তো তখন তাদের মধ্যবর্তী দূরত্ব আমাদের এক্স। এখন আমাদের কি বলেছে,
এবার আমাদের কি হবে, তাহলে কি করতে হবে, সেম অঙ্ক, এই জায়গায় আমরা একটা লম্ব টানলাম, তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে। এখন এটা সুতোর টানটি, এখানেও সুতোর টানটি কাজ করবে। এবার এর উপরে এর ওজন কাজ করছে এমজি নিচের দিকে, আর এদের মধ্যে যে বিকর্ষণ বল সেটা এই দিকে কাজ করবে এফ। এবার টিটাকে আমরা দুটো অংশে ভাঙবো, একটা এই দিক বরাবর, একটা এই দিক বরাবর। এই কোণটা থিটা, তাহলে এই কোণটা আমাদের থিটা হবে, তাহলে এটা হবে টি কস থিটা, আর এইটা হবে টি সাইন থিটা। একই রকমভাবে এই আধানটার উপরে বলগুলো আগলে আমরা সেম রেজাল্টই পাবো। তো একই জিনিস বারবার লিখছি না। এইবার আমরা এখানে এই অবস্থায় ওর উপর মানে ওর যে ইকুয়েশনগুলো হবে সেটা আমরা লিখবো। তাহলে টি কস থিটা ইকুয়াল টু কি হবে এমজি, আর টি সাইন থিটা ইকুয়াল টু আমাদের এফ হবে। এবার এফ এর জায়গায় আমরা কি বসাতে পারি, কে ইন্টু কিউ, দুটোই তো কিউ, তাহলে কিউ ইন্টু কিউ বাই আমাদের এক্স স্কোয়ার। এবার দুটোকে ভাগ করে দেবো, তাহলে টি সাইন থিটা বাই টি কস থিটা ইকুয়াল টু আসছে কে কিউ কিউ মানে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, টোটালটা ডিভাইডেড বাই এমজি। টি টি ক্যান্সেল হয়ে গেল, টি টি ক্যান্সেল হলে আমাদের এখান থেকে আসছে ট্যান থিটা ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই এম জি এক্স তার স্কোয়ার। তো এখন কোশ্চেনে আমাদের ডি ভেরি ভেরি লেস দেন এল বলেছে, তাহলে এই কোণটা আমাদের কি হয়ে যাবে, খুব ছোট হয়ে যাবে ডি ভেরি ভেরি লেস দেন এল হলে। তো সেক্ষেত্রে আমরা ট্যান থিটাকে অ্যাপ্রক্সিমেটলি থিটা বলতে পারি। তো ট্যান থিটা অ্যাপ্রক্সিমেটলি থিটা হলে এইটা আমাদের থিটা হয়ে গেল, থিটা ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই এম জি এক্স স্কোয়ার হয়ে গেল। এইবার আমরা একটু যে ছবিটা আঁকলাম সেইটা আরেকবার আঁকছি। এই যে এখানে বলটা আছে, এই কোণটা আমাদের থিটা, তো এইটা কত হবে, তাহলে এক্স বাই টু হয়ে যাবে, কারণ টোটাল ডিস্টেন্সটা এক্স ছিল, এটা অর্ধেক হয়ে যাবে এক্স বাই টু। আর যেহেতু এই যে কোণটা আগের কোণটাও ক্ষুদ্র ছিল, এই কোণটাও মানে ক্ষুদ্র হবে অবশ্যই, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, এস ইকুয়াল টু আর থিটা, এইটা কাজে লাগাতে পারি, এস ইকুয়াল টু আর থিটা, এটা কাজে লাগালে থিটা যায় কি আসবে এস বাই আর, তার মানে এস কত, এখানে এস হলো এক্স বাই টু আর আর হলো আমাদের এল, এটা বসলো কিউ স্কোয়ার বাই এম জি এক্স স্কোয়ার। এইবার এক্স গুলো এখান থেকে আমরা কাজ করব, তাহলে তো আমরা কিউ এর রাশিমালাটাকে বের করি, তাহলে এখান থেকে আমরা কিউ স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি, এই এম জি এক্সটাকে এইখানে গুণ করে দেবো, তাহলে এম জি এক্স কিউ বাই টু ইন্টু কে এরকম চলে আসবে, আর নিচে একটা এল ছিল তো এল থাকলো। এবার এ স্কোয়ার যখন তুলে দেবো তখন কি হবে, এই ডান দিকে আমাদের স্কোয়ার রুট মানে হোল টু দ্য হাফ চলে আসলো। এইবার আমরা যেটা বের করব সেটা হলো ডি কিউ ডিটি। তো সেটা করার আগে আরেক লাইন ক্যালকুলেশন করব, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, হোল টু দি পাওয়ার হাফ, আর এক্স এর পাওয়ারে 3 ছিল তাহলে 3/2 হলো, তাহলে কিউ ইকুয়াল টু এটা দাঁড়ালো। এখন আমাদের ডি কিউ ডিটি যদি করি, ডি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে এইটা তো ধ্রুবক, এটা যেমন আছে তেমনই থাকবে, আর এটা ডেরিভেটিভ করলে আমাদের 3/2 আগে চলে আসলো ইন্টু এক্স টু দি পাওয়ার কত হবে, পাওয়ারে 1 কমে যাবে মানে হাফ হয়ে গেল, আর যেহেতু টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি তাহলে ডিএক্স ডিটি চলে আসবে। তখন আমাদের কোশ্চেনে ডিকিউ ডিটি একটা ধ্রুবক বলেছে, আর আমরা এখান থেকে এই রিলেশনটা থেকে যেটা বের করবো সেটা হলো ডিএক্স ডিটি, এইটার মান, কারণ এইটা হলো আমাদের বেগ ভি, তাহলে ডিএক্স ডিটি ইকুয়াল টু কত আসছে, ডিকিউ ডিটি ওর মতো থাকলো ইন্টু এই 3/2টা 2/3 হয়ে যাবে ইন্টু 1/x টু দি পাওয়ার হাফ ইন্টু এইটা আমাদের বাদিকে গুণে উল্টে যাবে, তার মানে 2q এল ডিভাইডেড বাই এম জি হোল টু দি পাওয়ার হাফ হলো। তাহলে এইটা আমাদের ধ্রুবক বলেছে, এটা ধ্রুবক, এটাও ধ্রুবক, তাহলে আমরা ডিএক্স ডিটি এটাকে ভি লিখি, সমানুপাতিক আমরা এক্স টু দি পাওয়ার হাফটা নিচে আছে, তার মানে মানে হরে আছে, তো এটাকে আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ এইভাবে লিখতে পারি, তাহলে ভি সমানুপাতিক আমাদের এইটা আসছে। তো এটাই হবে আমাদের অ্যান্সারটা, তার মানে আমাদের অপশান ডিটা অ্যান্সার হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।